অন্ধকার হাইওয়েতে ওসির হুঙ্কার থামিয়ে দিল এক নারীর চড়। ময়লা শাড়ি পরা ওই নারী কি শুধুই সাধারণ যাত্রী, নাকি ছদ্মবেশে লুকিয়ে থাকা সাক্ষাৎ মৃত্যুদূত? দেখুন কিভাবে শিকারী নিজেই আটকা পড়ল নিজের পাতা ফাঁদে। সেদিন ঠিক দুপুরবেলা ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের 4 তলার কর্না অফিস। বাইরে গনগনে রোদ, পিচঢালা রাস্তা থেকে ভাঁপ উঠছে, কিন্তু অফিসের ভেতরে সেন্ট্রাল এসির ঠান্ডা বাতাস। তবুও ঘরের আবহাওয়া আজ অত্যন্ত উত্তপ্ত, যেন অদৃশ্য কোনো বারুদ বাতাসে ভাসছে। মেহগনি কাঠের বিশাল চকচকে টেবিলের উপর ধপ করে একটি ভারী ফাইলের তোড়া আছড়ে পড়ল। শব্দটা এতটাই জোরালো ছিল যে কাঁচের গ্লাসে রাখা পানি কেঁপে উঠল। টেবিলের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা জুনিয়র অফিসার সাব ইন্সপেক্টর আসিফ চমকে এক পা পিছিয়ে গেল। টেবিলের এপারে রিভলভিং চেয়ারে বসে আছেন ডিআইজি নুসরাত জাহান। পরনে পুলিশের নিখুঁত ইস্ত্রি করা খাকি ইউনিফর্ম, কাঁধে মেটালের ব্যাজগুলো সিলিং লাইটের আলোয় ঝকঝক করছে। তার বয়স ৩৫-এর কোঠায়, কিন্তু চোখে মুখে ইস্পাত কঠিন দৃঢ়তা। ফর্সা কপালে চিন্তার ভাঁজ, আর চোখের মণিতে জ্বলছে ক্রোধের আগুন। তিনি ফাইলটার দিকে তর্জনী তুলে হুঙ্কার দিলেন, ৫০টা অভিযোগ। আসিফ, তুমি কি শুনতে পাচ্ছ? গত ৩ মাসে হাইওয়ে থেকে ৫০টা অভিযোগ এসছে। সাধারণ মানুষ, ট্রাক ড্রাইভার, সবজি বিক্রেতা, সবার কান্না এই ফাইলে বন্দি। আর আমরা এখানে এসির বাতাসে বসে মিটিং করছি। হাইওয়ে ফাঁড়ির ওসি রাশেদ কি হাইওয়ের ঊর্ধ্বে? সে কি নিজেকে ঈশ্বর ভাবছে? সাব ইন্সপেক্টর আসিফ মাথা নিচু করে আমতা আমতা করে বলল, ম্যাম, আমরা 2বার ভিজিল্যান্স টিম পাঠিয়েছিলাম, কিন্তু রাশেদের সোর্স খুব স্ট্রং। অফিসিয়াল গাড়ি বা অপরিচিত কাউকে দেখলেই ওরা সতর্ক হয়ে যায়। তখন ওরা সাধু সেজে বসে থাকে। কোনো প্রমাণ পাওয়া যায় না ম্যাম, আমরা অসহায়। নুসরাত চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার বুটের খটখট শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল। তিনি জানালার ব্লাইন্ড সরিয়ে তাকালেন বাইরের ব্যস্ত শহরের দিকে। নিচে হাজার হাজার মানুষ, হাজার হাজার জীবন। তিনি বিড়বিড় করে বললেন, অফিসিয়াল গাড়ি দেখলে সতর্ক হয়, তাই তো? শেয়াল যখন গর্তে লুকায়, তখন তাকে বের করতে হলে নিজেকেও শেয়াল সাজতে হবে। আসিফ অবাক হয়ে তাকালো। মানে ম্যাম, আপনি কি করতে চাইছেন? নুসরাত ঘুরে দাঁড়ালেন। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, যা সচরাচর দেখা যায় না। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক ভয়ঙ্কর সংকল্প। রাশেদ টাকা চায়, তাই তো? আমি তাকে টাকাই দেব, কিন্তু সেই টাকার সাথে এমন কিছু উপহার দেব যা সে জীবনে ভুলবে না। আসিফ, আমার জন্য একটা পুরানো আমলের জরাজীর্ণ সুতির শাড়ি আর একটা চটের ব্যাগের ব্যবস্থা করো। আর হাইওয়ের কোনো এক ট্রাস্টেড ট্রাক ড্রাইভারকে ম্যানেজ করো, যে আমাদের সহযোগিতা করবে। আজ রাতেই আমি হাইওয়েতে নামব। কিন্তু ম্যাম, এটা তো ঝুঁকিপূর্ণ, আপনি একা। নুসরাত হাত তুলে তাকে থামিয়ে দিলেন। রিস্ক না নিলে এই বিষবৃক্ষ উপড়ে ফেলা যাবে না। আজ রাতে ডিআইজি নুসরাত ছুটিতে থাকবে। হাইওয়েতে থাকবে এক অসহায় নারী, যে রাশেদের পাপের শেষ সাক্ষী হবে। অন্ধকার নেমে আসতেই শহর ছাড়িয়ে হাইওয়ের পাশে একটি জরাজীর্ণ ধাবা। টিনের চালের উপর বৃষ্টির টিপটিপ শব্দ শুরু হয়েছে। ধাবার পেছনে লোকচক্ষুর আড়ালে ভাঙা আয়নাযুক্ত একটি নোংরা বেসিন। হলুদ রঙের টিমটিমে বাল্ব জ্বলছে সেখানে, যার চারপাশে মশা ওড়াউড়ি করছে। সেখানে দাঁড়িয়ে নিজেকে দেখছেন নুসরাত, কিন্তু আয়নায় যে প্রতিবিম্ব ভেসে উঠছে তাকে চিনতে নুসরাতের নিজেরই কষ্ট হচ্ছে। তার সেই কড়কড়ে ইউনিফর্ম, সেই আভিজাত্য, সব এখন একটি ট্র্যাভেল ব্যাগে বন্দী। তার পরনে এখন একটি ময়লা আকাশি রঙের সুতির শাড়ি, যার পাড়গুলো জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। ব্লাউজের রং জ্বলে বিবর্ণ হয়ে গেছে। তিনি মেকআপ বক্স নয়, বরং মাটি থেকে একটু কাদা তুলে নিলেন। খুব সাবধানে নিজের ফর্সা গালে, ঘাড়ে আর কপালে সেই কাদা মেখে নিলেন। চোখের নিচে একটু কালির প্রলেপ দিলেন, যেন মনে হয় গত কয়েক রাত তিনি ঘুমাননি। তিনি চুলে ইচ্ছে করে জট পাকালেন, তেল চপচপে চুলগুলো এলোমেলো করে দিলেন। আয়নায় এখন আর ডিআইজি নুসরাত নেই, সেখানে দাঁড়িয়ে আছে এক অসহায়, দরিদ্র, নির্যাতিতা নারী, যার নাম করিমন বা নসিমন। নুসরাত পকেট থেকে একদলা পান মুখে নিলেন। তিনি পান খান না, কিন্তু চরিত্রের প্রয়োজনে আজ সবই করতে হচ্ছে। পান চিবোতে চিবোতে নুসরাত আয়নার দিকে তাকিয়ে প্র্যাকটিস করলেন গ্রাম্য ভাষায় কথা বলার। গলার স্বর খাদে নামিয়ে আনলেন, ও ড্রাইভার ভাই, আমারে একটু নিয়ে যাও না, আমার কেউ নাই গো। নিজের অভিনয়েই নিজে সন্তুষ্ট হলেন। তার চোখের তীক্ষ্ণতা তিনি লুকিয়ে ফেললেন এক করুণ চাহনির আড়ালে। তারপর কোলে তুলে নিলেন সেই জরাজীর্ণ কাপড়ের ব্যাগটা। ব্যাগটা দেখতে পুরানো হলেও এর ভার অনেক, কারণ ব্যাগের তলায় পুরানো কাপড়ের ভাঁজে লুকিয়ে আছে তার লোডেড সার্ভিস রিভলভার, হ্যান্ডকাফ এবং তার আসল পরিচয়পত্র। ধাবার বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা মাল বোঝাই পুরানো মডেলের ট্রাক। ইঞ্জিনের শব্দে ঘড়ঘড় আওয়াজ হচ্ছে।
ড্রাইভার মতিন আর বৃদ্ধ সবজি ব্যবসায়ী রহমত চাচা ভয়ে ভয়ে অপেক্ষা করছেন। তারা জানেন না এই নারী আসলে কে। তাদের বলা হয়েছে পুলিশের স্পেশাল অপারেশনের জন্য এই নারীকে সাহায্য করতে হবে। নুসরাত ধীর পায়ে কাদা মারিয়ে ট্রাকের দিকে এগিয়ে গেলেন। বৃষ্টির ঝাপটায় তার শরীর ভিজছে। তিনি জানেন এই ট্রাকের যাত্রা কোনো সাধারণ যাত্রা নয়, এটা নরকের দুয়ারে গিয়ে কড়া নাড়ার যাত্রা। মিশনে নামার আগে তিনি একবার আকাশের দিকে তাকালেন। মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে, ঠিক যেমন আজ রাশেদের ভাগ্য ঢাকা পড়তে চলেছে। রাত তখন গভীর। ট্রাকটি হাইওয়ে দিয়ে ছুটে চলছে। বাইরে তখন প্রকৃতির রুদ্ররূপ। মুষলধারে বৃষ্টি আর ঘন কুয়াশা মিলেমিশে একাকার। ট্রাকের হেডলাইটের আলো খুব বেশি দূর পর্যন্ত যেতে পারছে না। ওয়াইপারের ক্যাচ ক্যাচ শব্দ একঘেয়েমি তৈরি করছে, যা যাত্রীদের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করছে। কেবিনের ভেতরে গুমোট পরিবেশ, ডিজেল পোড়া গন্ধ আর মানুষের ঘামের গন্ধ। ড্রাইভার মতিন খুব সাবধানে ঝুঁকে ঝুঁকে গাড়ি চালাচ্ছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে জানে এই রাস্তায় পদে পদে বিপদ। মতিনের ঠিক পাশেই বসে আছেন বৃদ্ধ রহমত চাচা। তার শরীর শীতে কাঁপছে। তিনি বারবার তার পাঞ্জাবির পকেটে হাত দিয়ে টাকাটা চেক করছেন। খুব কষ্ট করে জমানো টাকা। নুসরাতের চোয়াল শক্ত হয়ে উঠল। অন্ধকারে তার চোখ জ্বলে উঠল। তিনি বুঝতে পারছেন ফাইলে জমা হওয়া অভিযোগগুলো নিছক কিছু কাগজ নয়, এগুলো এক একটা পরিবারের কান্না, এক একটা বাবার দীর্ঘশ্বাস। নুসরাত হঠাৎ জিজ্ঞেস করলেন, গলার স্বর নরম করে, চাচা, পুলিশ কি সবসময় এমন করে? তারা তো মানুষের বন্ধু হওয়ার কথা। রহমত চাচা ভয়ার্ত চোখে নুসরাতের দিকে তাকালেন। তারপর মলিন হেসে বললেন, না মা, সব পুলিশ খারাপ না। শুনেছি অনেক ভালো অফিসারও আছে, কিন্তু এই হাইওয়ের রাজা হইল রাশেদ। ওর কথাই আইন। এখানে বাঘে ঝুলে 18 ঘা আর রাশেদ ঝুলে 36 ঘা। আমরা গরিব মানুষ মা, আমাদের কথা শোনার কেউ নাই। নুসরাত মনে মনে হাসলেন। হাত লম্বা হতে পারে রাশেদের, কিন্তু সেই হাত কেটে ফেলার কাঁচি আজ এই ট্রাকেই বসে আছে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আজ এই বৃদ্ধের চোখের পানি বৃথা যেতে দেবেন না। চিন্তা করেন না চাচা, আল্লাহ বিচার করব। দেখবেন আজ রাতই শেষ রাত। নুসরাত শান্ত গলায় বললেন। ঠিক তখনই সামনে লাল নীল আলোর ঝলকানি দেখা গেল। কুয়াশার বুক চিরে সেই আলো যেন মৃত্যুদূতের মতো সংকেত দিচ্ছে। চেকপোস্ট। মতিনের বুক ধক করে উঠল। চাচা, টাকা রেডি রাখেন, শয়তানের ডেরায় এসে গেছি। তখন ট্রাকটি পুলিশের ব্যারিকেডের সামনে এসে ব্রেক কষল। হিস শব্দে বাতাস বেরিয়ে চাকাগুলো স্থির হল। বাইরে প্রবল বৃষ্টি। বৃষ্টির মধ্যেই রেইনকোট পরে দাঁড়িয়ে আছে ওসি রাশেদ এবং তার 3 শাগেরেদ। ওসি রাশেদের হাতে মোটা লাঠি, মুখে জ্বলন্ত সিগারেট। বৃষ্টির ছাঁট থেকে বাঁচাতে সে হাতের আড়াল করে টান দিচ্ছে। সোডিয়াম লাইটের আলো আর বিদ্যুতের চমকানিতে তার লোভাতুর চোখ জলজল করছে। শিকার সামনে পেলে হায়নার যেমন লালা ঝরে, ওসির অবস্থা ঠিক তেমন। এক কনস্টেবল এসে ট্রাকের জানালায় লাঠি দিয়ে সজোরে বাড়ি মারল। কাজ ভাঙার উপক্রম। এই নামা, সব নামা, এত দেরি কেন? বৃষ্টিতে ভিজতে ভিজতে রহমত চাচা আর মতিন নিচে নামলেন। নুসরাতও ধীর পায়ে নামলেন, মাথায় শাড়ির আঁচল টেনে। তিনি শরীরটা একটু কুঁজো করে রাখলেন, যেন ভয়ে জড়সড় হয়ে আছেন। ওসি রাশেদ রহমত চাচার সামনে গিয়ে দাঁড়াল। কিরে বুইড়া, মাল কি? টাকা বের কর, আজ রেট ডাবল, বৃষ্টির দিন। রহমত চাচা হাত জোর করলেন। বৃষ্টির পানিতে তার দাড়ি ভিজে একাকার। স্যার, সবজি, আমার কাছে টাকা নেই স্যার। তেলের টাকা দিয়ে সব শেষ। দয়া করেন স্যার, আমার মেয়ের বিয়া। কথা শেষ হওয়ার আগেই ওসি সজোরে লাথি মারল রহমত চাচার পেটে। তোর মেয়ের বিয়া দিয়ে আমি কি চাটব? টাকা নাই তো রাস্তায় নামছিস কেন? বৃদ্ধ মানুষটি কাদা পানির মধ্যে ছিটকে পড়লেন। তিনি গোঙাতে লাগলেন ব্যথায়। মতিন কিছু বলতে গেলে কনস্টেবলরা তাকেও মারধর শুরু করল। ওসির নজর গেল নুসরাতের দিকে। বৃষ্টিতে ভেজা শাড়িতে তাকে দেখে ওসির কুৎসিত মন জেগে উঠল। আরে, টাকা নাই তো সমস্যা নাই, গাড়ি সিজ কর আর ওই মাগিটাকে আমার রুমে নিয়ে চল। বডি সার্চ করব, দেখি কাপড়ের নিচে টাকা লুকাইছে কিনা। কনস্টেবলরা অট্ট হাসি দিয়ে উঠল। ওসি এগিয়ে এলো নুসরাতের দিকে, তার মুখে পৈশাচিক হাসি। আয় সুন্দরী, দেখি তোর কাছে কি আছে। নুসরাত মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। ওসি হাত বাড়িয়ে তার শাড়ির আঁচল টান দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ নুসরাতের হাত বিদ্যুৎ বেগে ওসির হাতটা ধরে ফেলল। ওসির মনে হল তার হাত কোনো হাইড্রলিক প্রেসে আটকে গেছে। ওসি অবাক হয়ে তাকাল। কিরে, ভিখারিনীর গায়ে দেখি অনেক জোর। নুসরাত ধীরে ধীরে মুখ তুলে তাকালেন।
সেই চোখে আর কোনো ভয় নেই, নেই কোনো অসহায়ত্ব। বৃষ্টির পানিতে তার মুখের কাদা ধুয়ে গেছে, সেখানে এখন জ্বলছে প্রলয়ের আগুন। তিনি স্পষ্ট দরাজ কণ্ঠে বললেন, গায়ে জোর কার বেশি সেটা এখনই বুঝবি রাশেদ, আর বডি সার্চ সেটা তো তোর হবে এখন। ওসি কিছু বোঝার আগেই নুসরাত তার হাতের কবজি উল্টো দিকে মুচড়ে দিলেন। মট করে হাড় ভাঙার শব্দ বৃষ্টির শব্দকেও ছাপিয়ে গেল। আমার হাত! ওসি চিৎকার করে হাঁটু গেড়ে বসল কাদার মধ্যে। বাকি 3 কনস্টেবল লাঠি নিয়ে তেড়ে এলো। মার বাকিটাকে! নুসরাত তার ডান পায়ের হিল দিয়ে এক কনস্টেবলের বুকে লাথি মারলেন। লোকটি ছিটকে গিয়ে ব্যারিকেডের উপর পড়ল। দ্বিতীয়জন আসতেই নুসরাত তার ব্যাগ দিয়ে আঘাত করলেন। ব্যাগের ভেতরের রিভলভারের বাড়িতে লোকটির নাক ফেটে রক্ত ছুটল। তৃতীয়জন ভয়ে পিছিয়ে যাচ্ছিল, কিন্তু নুসরাত তাকে জাপটে ধরে কাদার মধ্যে আছাড় মারলেন। মুহূর্তের মধ্যে পুরো দৃশ্যপট পাল্টে গেল। শিকারী এখন শিকার। নুসরাত পকেট থেকে তার আইডি কার্ড বের করলেন। বৃষ্টির মধ্যে কার্ডটি তুলে ধরলেন ওসির চোখের সামনে। বিদ্যুতের চমকানিতে কার্ডের লেখাটা স্পষ্ট হয়ে উঠল। ডিআইজি নুসরাত জাহান। ডিআইজি নুসরাত জাহান, তোর বাপ। আর তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস? সমগ্র আইনের গায়ে। ওসির চোখ ছানা বড়া। সে ব্যথায় আর ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ম্যাম ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি ম্যাম, মাফ করে দেন। নুসরাত ওসির কলার ধরে কাদা থেকে টেনে তুললেন, তারপর সজোরে এক থাপ্পড় মারলেন। এই থাপ্পড়টা রহমত চাচার জন্য। তারপর এক লাথি মেরে তাকে আবার কাদার মধ্যে ফেলে দিলেন। আর এই লাথিটা পুরো পুলিশ ডিপার্টমেন্টের ইউনিফর্মকে অপমান করার জন্য। ঠিক সেই সময় সাইরেন বাজিয়ে ব্যাকআপ ফোর্স এসে পৌঁছল। চারপাশ ঘিরে ফেলল স্পেশাল পুলিশ। হাইওয়ের অন্ধকার আলোকিত হয়ে উঠল লাল নীল আলোতে। পরের দিন সকালবেলা হাইওয়ে থানার ওসির কক্ষ, যে কক্ষটি একসময় ভয়ের কারখানা ছিল, আজ সেখানে পিন পতন নীরবতা। ওসির বিলাসবহুল চেয়ারে আজ ওসি রাশেদ নেই, সেখানে বসে আছেন ডিআইজি নুসরাত, ঝকঝকে ইউনিফর্ম পরা, হাতে ধোঁয়া ওঠা গরম কফির মগ। তার চেহারায় এক প্রশান্তির ছাপ। টেবিলের উল্টো পাশে মেঝের ওপর হাত করা পড়া অবস্থায় বসে আছে রাশেদ এবং তার 3 কনস্টেবল। তাদের সারা শরীর কালশিটে দাগ, মুখ নিচু। তাদের ইউনিফর্ম খুলে নেওয়া হয়েছে। থানার বাইরে ভিড় করেছে শত শত ট্রাক ড্রাইভার, শ্রমিক আর সাধারণ মানুষ। তারা এসেছে তাদের দীর্ঘদিনের ত্রাসের পতন দেখতে। রহমত চাচাও আছেন সেই ভিড়ে। তার কপালে ব্যান্ডেজ, কিন্তু চোখে আর আজ পানি নেই, আছে বিজয়ের আনন্দ আর কৃতজ্ঞতা। নুসরাত কফিতে চুমুক দিয়ে রাশেদের দিকে তাকালেন। কি রাশেদ, কাল রাতে বলছিলি না হাইওয়ে তোর বাপের রাস্তা? এখন কথা বলছিস না কেন? রাশেদ কোনো কথা বলল না। লজ্জায় আর ভয়ে সে তাকাতেও পারছে না। নুসরাত উঠে দাঁড়ালেন। তিনি জানালার কাছে গিয়ে বাইরের জনতার দিকে তাকালেন, তারপর ঘুরে ধীর পায়ে রাশেদের সামনে এসে দাঁড়ালেন। শোন রাশেদ, এই ইউনিফর্মটা সরকারকে ট্যাক্স দেওয়া জনগণের টাকায় কেনা। এটা পরে যখন তোরা সেই জনগণকেই চুষে খাস, তখন তোরা আর পুলিশ থাকিস না, তোরা হয়ে যাস উকুন। আর উকুন বেছে বেছে মেরে ফেলাটাই আমার কাজ। নুসরাত তার পাশের অফিসারকে নির্দেশ করলেন, ওকে নিয়ে যাও, আর এমন সব ধারায় মামলা দেবে যেন জামিন তো দূরের কথা, জেলের ভাত হজম করতেও ওর কষ্ট হয়। আমি চাই এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক। রাশেদকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো। সে একবার পেছনে তাকালো, কিন্তু সেখানে কোনো সহানুভূতির দৃষ্টি ছিল না। নুসরাত থানা থেকে বেরিয়ে এলেন। বাইরে তখন সকালের সোনালি রোদ ছড়িয়ে পড়েছে, পাখিরা ডাকছে। রহমত চাচা ভিড় ঠেলে সামনে এলেন। তিনি কাঁপা কাঁপা হাতে স্যালুট দিলেন নুসরাতকে, আঁকাবাঁকা কিন্তু হৃদয় থেকে আসা স্যালুট। মা, তুমি আমার মেয়ের ইজ্জত বাঁচাইছ, আমার রুজি বাঁচাইছ, আল্লাহ তোমারে নেক হায়াত দান করুক। নুসরাত হেসে পাল্টা স্যালুট দিলেন। তার মনে হল এত বছরের চাকরিতে এত মেডেল আর সম্মানের চেয়ে এই বৃদ্ধের দোয়া আর স্যালুটটাই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। তিনি গাড়িতে উঠলেন। গাড়ি স্টার্ট নিল। নুসরাত জানেন হয়তো আরেকটা রাস্তায় আরেকজন রাশেদ অপেক্ষা করছে, কিন্তু তিনি প্রস্তুত। ছদ্মবেশে হোক বা ইউনিফর্মে, অন্যায় যেখানে, নুসরাত সেখানে। ক্ষমতার অপব্যবহার করে হয়তো সাময়িকভাবে রাজা হওয়া যায়, কিন্তু মনে রেখো, অন্যায়ের আয়ু খুব কম। সাধারণ মানুষের দীর্ঘশ্বাস আর সততার শক্তি যখন এক হয়, তখন যে কোনো অজেয় সিংহাসনও তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। গল্পটি কাল্পনিক মনে হলেও আমাদের চারপাশে এমন হাজারো নুসরাত আর রাশেদের লড়াই চলে প্রতিনিয়ত। নুসরাতের এই সাহসিকতা যদি আপনার রক্তে নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন।
পরবর্তী গল্পে হয়তো আমরা উন্মোচন করব আরও কোনো গভীর রহস্য বা রোমহর্ষক সত্য। সেই গল্পটি সবার আগে শুনতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকুন, ভালো থাকুন।